দর্শক কাউন্টিং দেখছেন তো মিডিয়াতে যে সব দেখানো হচ্ছে বিহারের এক্সিট পোল যে ইঙ্গিতটা দিয়েছিল সেটাই কার্যত এক্স্যাক্ট পোল হতে চলেছে, মানে এক্স্যাক্ট রেজাল্ট হতে চলেছে। 11 তারিখে শেষ দফার ভোটটা হয়েছে, তারপরেই সন্ধ্যাতে এক্সিট পোল প্রকাশ্যে এসেছিল এবং সেখানে যে কটা সমীক্ষক সংস্থা এক্সিট পোল করেছিল তারা প্রায় প্রত্যেকেই এনডিএকে এগিয়ে রেখেছিল বলতে মানে ওই একটু এগিয়ে রাখা না, মানে এনডিএ 150-60 এই টাইপের, 130-এর নিচে তো আমি দেখিনি, মানে আমার চোখে যেসব এসছে এক্সিট পোল। তো দর্শক যে ফিগার দেখতে পাচ্ছি এখনো পর্যন্ত, যদিও এখনো কাউন্টিং চলছে, তো মানে যেরকম আভাস দিয়েছিল এক্সিট পোল, আমরা সেদিন বলেছিলাম যে এক্সিট পোল সবসময় মেলে না, কিন্তু অনেক ক্ষেত্রেই মিলে যায়। কারণ যেসব সমীক্ষক সংস্থা যারা নিরপেক্ষভাবে এক্সিট পোল করে তারা আভাসটা বুঝতে পারে এবং সেই মতোই তারা রেজাল্ট প্রকাশ্যে আনে। কিন্তু কিছু ব্যবসায়িক হাউস আছে কাউকে সন্তুষ্ট করার জন্যে, কিছু পয়সা পাওয়ার জন্য হয়তো এক্সিট পোল করে থাকে, আর কেউ আছে যাদের সেই দক্ষতাই নেই তারাও করে থাকে, তো তাদেরগুলো মানে ওলটপালট হয়। কিন্তু যেগুলো একেবারে মানে প্রফেশনাল সংস্থা এবং নিজেদের ইমেজকে ঠিক রাখার চেষ্টা করে তাদের এক্সিট পোল কিন্তু মিলে যায়, ম্যাক্সিমাম ক্ষেত্রে মিলে যায়, হয়তো দুটো একটা অঘটন ঘটতে পারে। তো এখানে দর্শক যে এক্সিট পোল দেখানো হয়েছিল এখনো পর্যন্ত যেটা দেখতে পাচ্ছি যে প্রায় মিলছে। বিহারে টোটাল আসন হচ্ছে 243, তার মানে ওখানে সরকার গঠন করতে গেলে লাগবে 122 আসনের জয় লাগবে। তো এক্সিট পোল যেটা দেখাচ্ছিল 122 কেন, আমি আবার বলছি 130-এর ওপরে মোটামুটি ম্যাক্সিমাম সংস্থা তাদের রিপোর্ট দেখাচ্ছিল, কেউ তো আরও অনেক বেশি দেখিয়ে দিয়েছিল। তো যাই হোক, মোটামুটি যা দেখতে পাচ্ছি আমি যে অ্যাভারেজ যদি বলি তো এক্সিট পোল যেটা দেখাচ্ছিল সেই মতোই রেজাল্ট হতে চলেছে। তার মানে বিহারে এনডিএর সরকার হতে চলেছে এবং এখন মুখ্যমন্ত্রী কে হবেন সেটা দেখার বিষয় রয়েছে। মানে যারা ক্ষমতায় আসার স্বপ্ন দেখছিল আরজেডি, তারা তো এখন দেখছি 3 নম্বরে, তাদের অবস্থান দেখছি মানে 3 নম্বরে, মানে তারা বা কংগ্রেস মহাগঠবন্ধন তৈরি করেছিল না, তাদের অবস্থান দেখছি 3 নম্বরে। এখনও দর্শক আমি যেটা বলতে চাইছি সকালের একটা ট্রেন্ড, এর পরের দিকে আরও মানে পুরো ফিগারটা আসবে, কিন্তু এটুকু মোটামুটি যা ইঙ্গিত এখানে পরিষ্কার, যে ইঙ্গিত ওখানে মিলেছিল যে লালু প্রসাদ যাদব তার পুত্র এখন যিনি দলটা চালাচ্ছেন তেজস্বী যাদব, তাদের যে দল আরজেডি যাদেরকে বেশ করে ক্ষমতায় আসার স্বপ্ন দেখছিল ইন্ডি, তাদের পিন্ডি চটকে যাচ্ছে এবং ওই 3 নম্বরে 1 নম্বরের জায়গায় 3 নম্বরে, তার উপরে জেডিইউ এবং বিজেপি, তাদের মধ্যে টক্কর হচ্ছে কে 1 নম্বরে আসবে। দেখা যাক শেষ পর্যন্ত কে আসে। তবে এটা মোটামুটি কনফার্ম দর্শক যে ওখানে ইন্ডির কোনো জায়গা নেই, ওখানে এনডিএ ক্ষমতায় ফিরছে। আর বিহারে এনডিএ ক্ষমতায় ফেরা মানে অনেকগুলো ইকুয়েশন দর্শক, অনেকগুলো ব্যাপার, অনেকগুলো বিষয় এখান থেকে উঠে আসবে। প্রথমত কেন্দ্রে যে সরকারটা চলছে এনডিএর, সেটা আরও মজবুত হবে, কারণ ওখানেও নীতিশ কুমারের সাপোর্ট রয়েছে। তো যদি এখানে নীতিশ কুমারের নেগেটিভ কোনো রেজাল্ট হতো তাহলে তার ওভারঅল একটা ইম্প্যাক্ট তার দলের মধ্যে পড়তো, হয়তো অনেক এমপি অদল বদল করতেন, এটা বিহারে এরকম ট্রেন্ড আছেও। তো তখন কেন্দ্রের সরকারটা রাখার ক্ষেত্রে হয়তো একটা সমস্যা দেখা দিতে পারতো, খুব বেশি সমস্যায় পড়তে হতো তা না, কারণ যে সংখ্যক সিট লাগে, আসন লাগে কেন্দ্রীয় সরকার চালাতে তার তুলনায় অনেক বেশি রয়েছে। তাও আমি বলছি কেন্দ্রীয় সরকার সবসময় চায় আমাদের একটা বিরাট মানে মেজরিটি থাক, তাতে করে শুধু সরকার রাখলেই তো হবে না, সরকারকে কাজ করতে হবে, বিল পাস করাতে হবে, এবং দেখছেন গুরুত্বপূর্ণ সব বিল পাস করানো হচ্ছে, নতুন সব আইন আনা হচ্ছে দেশের স্বার্থে, সেগুলো করতে হবে। ফলে শুধু সরকার টিকিয়ে রাখা না, সরকারকে ভালো করে কাজ করার ক্ষেত্রে এবং বিল পাস করা আইন আনার ক্ষেত্রে একটা মেজরিটির প্রয়োজন রয়েছে। তো সেদিক দিয়ে অনেক স্টেবল হয়ে গেল কেন্দ্রে। দ্বিতীয় হচ্ছে যে বিহারে
ফের একটা সরকার এসছে মানে বিজেপির জয়ের ধারা অব্যাহত থাকছে। লোকসভার ভোটের পরে আপনারা দেখছেন যে বিজেপি ম্যাক্সিমাম জায়গাতে জিতছে। যেগুলো হেরে যাওয়ার কথা বলা হচ্ছিল এবং সেক্ষেত্রে কোনো কোনো সমীক্ষক সংস্থাও বলেছিল হেরে যাবে, সেখানেও বিজেপি জিতছে। ফলে এটা প্রমাণ করে যে লোকসভার ভোটে যে রেজাল্টটা হয়েছিল, যেটাকে অনেকে বলতে চেয়েছিলেন যে বিজেপির পতনের দিক চলে এসছে, বিজেপি পড়তে চলেছে, আর টিকতে পারবে না, পরবর্তী রেজাল্ট যেগুলো আসছে সেগুলো কিন্তু সেই যুক্তিকে মানে অক্সিজেন দিচ্ছে না বা সেই যুক্তিকে খণ্ডন করছে এবং এটা এস্টাবলিশ করছে যে লোকসভার ভোটের যে রেজাল্ট হয়েছিল সেটা বরং অঘটন ছিল। বাকি রেজাল্ট এটাই হচ্ছে হওয়ার কথা, এটাই হচ্ছে হাওয়া। লোকসভা ভোটের যে রেজাল্ট ইউপিতে বিশেষ করে ওলটপালট হয়ে গিয়েছিল, তার অন্যতম কারণ হচ্ছে দলের অভ্যন্তরে গোষ্ঠী দ্বন্দ্ব একটা বিরাটভাবে কাজ করেছিল সিট শেয়ারিংয়ের ক্ষেত্রে, মানে সিট দেওয়ার ক্ষেত্রে। মানে ইউপিতে একটা বড় প্রবলেম তৈরি হয়েছিল, ওখানে দুটো গোষ্ঠীর মধ্যে সিট বন্টন নিয়ে একটা সমস্যা তৈরি হয়েছিল। ফলে তার জেরে একটা নেগেটিভ ইম্প্যাক্ট হয়ে গিয়েছিল দলের ওপরে। ইউপিতে একটা বড় সংখ্যক আসনে হেরেছিল বিজেপি, যে জন্য বিজেপির ওই রকম ওভারঅল রেজাল্ট। আর কিছু কিছু জায়গাতে হয়তো হয়ে থাকতে পারে। বাংলা রেজাল্টের কথা বললে তো হবে না, বাংলায় তো অন্যভাবে ভোটটা হয়, আমি বাংলার কথা আমি একটু পরে আসছি। তো তার মানে দর্শক এই হচ্ছে ব্যাপার, যে বিজেপির যে হাওয়া রয়েছে গোটা দেশ জুড়ে, সেটা পরবর্তী রেজাল্ট কিন্তু প্রমাণ করছে যত দিন যাচ্ছে ততই কিন্তু বিজেপির হাত আরও মজবুত হচ্ছে। ফলে এই যে বিহারে ক্ষমতায় আসা, তার মানে বিহারের মতো রাজ্যে আবারও একটা জোটের সরকার, এনডিএর সরকার তারা গঠন করতে পারছে। ফলে বিহারটাও শক্তপোক্ত হলো একটা রাজ্যে, দলের মানে বিহার এনডিএ তো হচ্ছেই এবং বিজেপির হাতটাও শক্তপোক্ত হচ্ছে আরও একটি রাজ্যে দিন দিন, এটাও একটা প্রমাণ হচ্ছে। আর একটা পয়েন্ট হচ্ছে, আমি আগেই বলেছি যে এরপরে একটা বিরাট ভোট আছে এর পরের পর্বে, যার মধ্যে আছে বাংলার ভোট। 5টি রাজ্যে ভোট হবে, তামিলনাড়ু, বিহার, আসাম সহ। তো এটা একটা বিরাট ভোট, আর এই ভোটের আগে শেষ ভোট এই বিহারের ইলেকশন। তো তার মানে বিহারের ইলেকশন যদি শেষ ভোট হয়, যদি এখানে এনডিএর জয়টা না হতো, তাহলে তারা অনেকটাই মনমরা হতো, এই জোট যারা আছেন তারাও মনমরা হতেন, তারাও, এবং সেটা নিয়ে বলা শুরু হতো না যে বিহার পড়তির দিকে, এই মানে বিজেপি পড়তির দিকে, দেখুন না বিহারে এরকম হয়ে গেল, সুতরাং বিজেপিকে আর কোনো মানুষ চাইছেন না। এবং সেই সঙ্গে এসআইআর কথাটা, ইস্যুটাকে বড় করা হতো, দেখুন ওরা এরকম এসআইআর করেছে, মানুষ আতঙ্কগ্রস্ত হয়ে গেছেন, তার রেজাল্ট এসছে, সুতরাং সাবধান, অমক তমক বলে বলা হতো, এখান থেকে বলা হতো। তার মানে এখানে ভোটের আগে একটা ইস্যু, একটা মানে অক্সিজেন টাইপের পেয়ে যেত অন্যরা বিজেপির বিরুদ্ধে বেধার জন্যে। ফলে আর যেহেতু নতুন করে পরীক্ষা দেওয়ার জায়গা থাকতো না, এটা লাস্ট ভোট ছিল, তো এরপরে আরও অন্য কোনো ভোট নেই যে এখানে হেরে গেল এনডিএ জোট, কিন্তু বাংলার ভোটের আগে আর একটা জায়গায় ভোট হবে, সেখানে জিতে তারপরে সে জেতার রেসটা নিয়ে বাংলাতে আসবে, সেই সুযোগটা তার নেই না, কারণ এরপর আর কোনো ভোটই নেই, ডিরেক্টলি বাংলার ভোট। সুতরাং এই ভোটের রেজাল্টের উপরে বাংলার ভোটের হাওয়া কিন্তু অনেকটাই ডিপেন্ড করে। তো সেদিক দিয়ে যেহেতু ওখানে জিতলো, শেষ ভোটে জিতলো, শেষ ইলেকশন মানে বাংলার ভোটের আগে বা বাংলা সহ অন্যান্য ভোটের আগে, সুতরাং এর একটা পজিটিভ ইম্প্যাক্ট কিন্তু পরবর্তী ভোট পর্বে পড়বে, যেটা বিজেপির পক্ষে যাবে, এটা বলার কিন্তু কোনো অপেক্ষা রাখে না। দেখবেন আজকের পর থেকেই এই বঙ্গ বিজেপিও দেখবেন কতটা চাঙ্গা হয়ে গেছে, নিশ্চয়ই এখানেও লাড্ডু বিলি হবে। এবং ওই যে রেজাল্ট, যে শুধু বিহারকে শক্তপোক্ত করা হলো না, পুরো কেন্দ্রীয় সরকারটাকে শক্তপোক্ত করা হলো, দেখবেন পুরো কেন্দ্রীয় বিজেপি এবার কীভাবে আরও চাঙ্গা হয়ে যাবে এবং পুরো দমে দেখবেন আজকের পর থেকে, কাল থেকে দেখবেন সব বাংলামুখী হবেন। এবং যেটা খুব জরুরি, মানে যে রাজ্যটার পরিবর্তনটা খুব জরুরি, আপনারা শুনেছেন অমিত শাহ নিজে বলেছেন যে বাংলার পরিবর্তন খুব জরুরি, শুধু বাংলার উন্নতির জন্য না, দেশের জন্য, দেশের নিরাপত্তার জন্য, কারণ এই বাংলা হচ্ছে দেশের নিরাপত্তার কাছে একটা বড় থ্রেট। এবং দেখেছেন দিল্লিতে যে ঘটনা ঘটেছে, তারও সব কানেকশন এই বাংলা থেকে উঠে আসছে, সেগুলো তো সব তদন্ত চলছে। তো এবং শুধু এখানে তদন্ত না, এখানকার মন এমনভাবে এখান থেকে ব্যক্ত করা হয় যার একটা পড়ে যায় দেশ জুড়ে একটা অংশের মধ্যে। ফলে এখানকার গলাটা আগে টিপতে হবে। তো এখানে জয়টা কিন্তু খুব জরুরি, তো সেই জয়ের জন্য অক্সিজেনটাও জরুরি ছিল। এবং একটা আমি তো বলবো বিজেপির মধ্যেও একটা হেডেক ছিল বিহারের ইলেকশনটা,
একটা হেডেক ছিল। তবে আমি ওখানে গিয়ে যেটা শুনে এসেছিলাম, ওখানকার যিনি নির্বাচনের দায়িত্বে ছিলেন আহ্বায়ক, তার বক্তব্যটা আমি শুনিয়েছিলাম আপনাদেরকে। তিনি কিন্তু বলেছিলেন যে আমরা জিতছি এবং বড় আসনে জিতছি, এবং দেখলাম দর্শক তাদের ধারণাই মিলছে। তো ফলে দর্শক এখন আমাদের যেটা ভাবনা এবং যেটা আমি নিজেও ভাবি, কারণ আমি তো নিজেও তো পরিবর্তন চাই এই বাংলাতে, কারণ যেটা খুব জরুরি। কে দল পরিবর্তন করলো সেটা বড় কথা না, পরিবর্তনটা জরুরি। আমি কোন দলের কথা বলছি সেটা ফ্যাক্টর না আমার কাছে, যে পরিবর্তন করতে পারবে সেটাই হচ্ছে আমার দল। বিজেপি যেহেতু লড়াইয়ে আছে সেই জন্য বিজেপির পক্ষে খবরগুলো হয়, এই হচ্ছে ব্যাপার। বিজেপির প্রতি আমার পীড়িত, এই পীড়িতের কোনো ব্যাপার না, পরিবর্তনের জন্য আমার পীড়িত। পরিবর্তন যে করতে পারবে তার সঙ্গে থাকবো, না করতে পারলে বলবো দূরে চলে যাও, এটাও বলবো। দেখবো তো 26-এর কী হচ্ছে। তবে এটুকু কোথাও আমাদের ভরসা আজকের থেকে বাড়ছে যে না, এবার মনে হচ্ছে শেষ কামড়টা এখানে দেবে বিজেপি, শেষ কামড়টা দেবে। আর একটা দেওয়ার কারণও আছে, যারা ওই রকম ভাবতেন সেটিং ফিটিং, তো সেটিং ফিটিংয়ের জায়গাটা আর তো দরকারও নেই। যদি আমি ধরছি তর্কের খাতিরে, যদিও বিজেপি এটাকে সেটিং ফিটিং হিসেবে কখনই তারা বিশ্বাস করে না, তারা বলে আমরা হেড অন লড়ি। হ্যাঁ, কিছু কৌশলগত প্রবলেম হয়ে যায়, তার জন্য এরকম রেজাল্ট, সেটিং ফিটিং না। কিন্তু যদি আপনারা সেটিং ফিটিংটা ভাবেন, বা অনেকে তো প্রশ্ন তুলছেন, আমি সেটাও যদি তর্কের খাতিরে ধরে নিই, আচ্ছা আর তো দরকার নেই সেটা, আর কি দরকার সেটিং ফিটিং? যদি মনে হতো যে কেন্দ্রের সরকারটাকে স্টেবল রাখার জন্য দিদিকে কাজে লাগিয়ে ইন্ডি জোটের ভাঙন ধরিয়ে বিরোধী মুখটাকে ভেঙে দেওয়া, সেই জন্য করা হচ্ছিল, আর তো দরকার নেই। এবার তো সরকার স্টেবল হয়ে গেল, বরং এই দিদিও তো কম বেগ দেননি। এই দিদির মতো লোককে যদি ধরুন কংগ্রেস ওখানে ওই রকম রেজাল্ট করে ফেললো, ইন্ডিরা রইল কি? তো ফলে আর দিদির ফোঁস আমি কেন সহ্য করব? দিদির ফোঁস আমি কেন সহ্য করব? দিদির পাট চুকিয়ে দিলে তো আরও ফাঁকা হয়ে গেল। দিদি তো কম খিস্তি খেউর করছেন না, ভিতরে ভিতরে হয়তো বাঁচার জন্যে আমাকে একটু দেখুন হয়তো বলে থাকতে পারেন, কিন্তু কম তো বেগ দিচ্ছেন না, সমাজে তো কম ছোট করছেন না। অমিত শাহ তার ছেলেকে নিয়ে জড়িয়ে যেভাবে কথাগুলো বলেন, মোদিকে নাম বা বেনাম নাম না উল্লেখ করে যেভাবে কথা বলেন, কম তো সমাজে তাদেরকে ছোট করছেন না। তো কেন সহ্য করব? কেন সহ্য করবো? আর দরকার নেই তো, যখন এতটা গুছিয়ে আনতে পেরেছি, দিদিকে আউট করতে পারবো না, তো দিদিকে আউট করে দিলে আরও তো পরিষ্কার হয়ে যাবে রাস্তাটা, আরও তো পরিষ্কার হয়ে যাবে রাস্তাটা। উনি তো ঝাউ করেন, কিছু করতে পারেন না, কিন্তু ঝাউ তো করেন, উল্টোপাল্টা তো বলেন। এবং সবথেকে বড় কথা, দেশবিরোধী অবস্থান নেন, যেটা গোটা বিশ্বের কাছে একটা লজ্জার মুখে পড়তে হয়, দেশবিরোধী অবস্থান নেন। তো এই রকম লোকজনদেরকে কেন আমি রাখবো? ফলে আর দরকারও নেই, সরকার স্টেবল রাখার জন্য কোনো দরকারও নেই। আমি আবার বলছি তর্কের খাতিরে আমি কথাটা বলছি, যেহেতু অনেকে বলে থাকেন। ফলে এবার গুটিয়ে দিন না, এবার পুরো পাট চুকিয়ে দিন না, পুরো চামড়া গুটিয়ে দিন না, এবার আবার কি, আর দরকার নেই। তো আমার দর্শক ধারণা, যেমন এই রেজাল্টের পরে ইন্ডির অন্যরা যেমন এরকম হয়ে যাচ্ছেন, খুব চিন্তামগ্ন হয়ে যাচ্ছেন, তেমনি আমার ধারণা দিদির কপালও কিন্তু আজকের পর থেকে চিন্তার ভাঁজটা পড়বে। আমি আগের দিনই বলেছিলাম ওই এক্সিট পোলটা দেখে যে দিদির ঘুম কিন্তু এবার উড়বে, কারণ তিনিও নিশ্চয়ই ফিল করবেন আর আমাকে কোনোভাবে দরকার হবে না। সুতরাং এবার আমারও পাট চুকিয়ে দেবে এনডিএ, কারণ আর নিজে কি করেছেন, কি বলেছেন নিজে তো ভালো করে জানেন। ফলে দর্শক আমার ধারণা আজকের পর থেকে এবার দিদির ক্যা হোগা, এবার নিশ্চয়ই ভাইপোর সঙ্গে চর্চা করবেন, কি হবে রে, বিহারটাও তো গেল, আর তো কোনো ভোট নেই, কি বলবো, আর এসআইআর নিয়ে তো এত কিছু বললাম, তার তো কোনো নেগেটিভ ইম্প্যাক্ট হলো না, এসআইআর হয়ে তো ভোট বেশি ওখানে পড়েছে, রেজাল্টও ভালো হয়েছে, তাহলে এবার কি হবে রে ভাইপো, কি করবো? আমার মনে হয় খুব ফোনাফোনি হচ্ছে আজকে, বা বাড়িতে চলে গেছেন কিনা কে জানে। এবার কী হবে? এবার তো ঝাঁপিয়ে পড়বে না বিজেপি, এবার কী হবে? সবথেকে বড় ব্যাপার দর্শক, যারা এত বড় বড় কথা বলছেন না, দেখুন বিহারে ভোট হলো, কোনো অশান্তি সে অর্থে শুনেছেন? ওনাদের শুধু একটা ঘটনা প্রথম ধাপে যেটা হয়েছিল, যে উপমুখ্যমন্ত্রী তার গাড়িকে লক্ষ্য করে, মানে শাসকেরই গাড়িকে লক্ষ্য করে, কনভয়কে লক্ষ্য করে ইট পাথর ছোড়া হয়েছিল, ওই পাথরবাজি কারা করেন নিশ্চয়ই আপনারা জানেন। বাদবাকি কোনো ঘটনা শুনেছেন? দুটো দফাতে ভোট হচ্ছে, একটা লাশ পড়েছে, দুটো দফাতে ভোট হলো, 243টা আসনের একটা বিধানসভা, সেখানে একটা তো লাশ পড়েছে। বড় অশান্তি শুনেছেন? বিহার। অথচ এই বিহার একটা সময় কি ছিল, অতীতের ইতিহাস দেখবেন, এক একটা ভোটে কত লাশ পড়তো, কত আসনে পুনর্নির্বাচন হতো। এবারে ভোট হলো, একটা বুথেও পুনর্নির্বাচন করতে হয়নি, করার দাবি উঠেনি। ওখানে বিরোধীদেরকেও বলতে হয়েছে যে ভোট ভালো হয়েছে, তারাও বলছিল আমরা জিতবো। তারা তো আবার কবে শপথ নেবে সেটাও ঘোষণা করে দিয়েছিল, 18 তারিখ না কবে একটা তারিখ ঘোষণা করে দিয়েছিল, তারাও আশাবাদী ছিল ভোট ভালো হয়েছে। এখন হয়তো বলবে ভোট ভালো হয়নি। রাহুল গান্ধী তো আছেন, এক্ষুনি মানে ওই পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন করে দেখাবেন, এখানে ভোট চুরি, ওখানে ভোট চুরি। আরে ভাই, আইনে যাও,
এত করে করে তোমরা জিতলে সব ঠিক আছে, আর হারলেই ভোট চুরি। হ্যাঁ, যদি আমরা এখানকার লোকজনদের কৌশল বুঝতাম সেখানে হয়তো আমরা বিশ্বাস করতাম। বিহারে দেখে এসছি, ওখানে ভোট চুরির কোনো জায়গা নেই, এত সুন্দর পরিবেশ আমি দেখে এসছি। আর ওখানে মদ খাইয়েও ভোট আদায় করা হয় না, ওখানে মদ ব্যান, মদ নেই। বিহারের মতো রাজ্য ভাবুন, যে বিহারকে আমরা ছোটো করতাম, সেখানে মদের দোকান নেই, মদ পাবেন না। আর মহিলাদের মানে সমৃদ্ধির জন্য কত প্রকল্প, এই লক্ষ্মীর ভাণ্ডারের মতো এরকম না, সস্তা রাজনীতি না, কি সুন্দর প্রকল্প করা হয়েছে ওখানে। আর মহিলাদের উপর অত্যাচার এইসব নেই, মদ ব্যান। আর দেখুন, যে রাজ্যের সবার আগে মদকে নিষিদ্ধ করার কথা ছিল, কারণ রাজ্যের একজন মানে মুখ্যমন্ত্রী তিনি হচ্ছেন মহিলা, সেখানে দেদার মদ, এই মদের লাইসেন্সে ভর্তি। মদ খাইয়ে আর কিছু প্রলোভন দেখিয়ে ভোট আদায় করে, আর কিছু এদিক সেদিক করে কৌশল করে ভোট আদায়ের চেষ্টা। আর ভোট কৌশলী প্রশান্ত কিশোর, আমি তার কথা একটু পরে আসছি, তার রেজাল্ট আমি নিয়ে একটু পরে আসছি দর্শক। মানে উনি যে কত কৌশলী সেটা ওখানে প্রমাণ হয়ে গেছে। ফলে সব মিলিয়ে দর্শক, এখানে কি ভোট হয় সেটা আমরা বুঝতে পারি, এখানকার কি রায় হয় সেটা আমরা বুঝতে পারছি, আর ফ্রেশ ভোট হলে কি রায় হতে পারে সেটা আমরা দেখতে পাচ্ছি। তো এই জন্যই বলছি, এবারে এখানে যে SIR হচ্ছে, যদি সেটা ঠিকঠাকভাবে হয় এবং করতে হবে, শুভেন্দুদেরকে আরও চাপে রাখতে হবে, ওই মানে শুভেন্দুদেরকে উদ্যোগ নিতে হবে কমিশনকে চাপে রাখার জন্য, আরও চাপে রাখার জন্য উদ্যোগ নিতে হবে। কমিশনের ভূমিকা খুব একটা ভালো এখনও ঠেকছে না, আরও চাপে রাখতে হবে, ঠিকঠাক SIR করতে হবে, ঠিকঠাক ভোট করাতে হবে, এদের কারচুপিগুলোকে ধরতে হবে। যেখানে যেসব ভুয়ো লোক ঢুকিয়ে রেখেছেন আগে থেকে শাসকের লোকজনেরা, সেগুলোকে খুঁজে বের করতে ব্যবস্থা নিতে হবে, আর ভোটটা সিরিয়াসলি করাতে হবে। আবারও বলছি, রাজ্যের মানুষ কিন্তু তৈরি, বাংলার মানুষ কিন্তু তৈরি। বিজেপি যদি একটু সিরিয়াসলি এখানে নামে, আমি কথাটা মানে সচেতনভাবে এই শব্দটা বললাম, সিরিয়াসলি, বিজেপি যদি সিরিয়াসলি এখানে নামে, আমি তো বলবো টিএমসি জাস্ট উড়ে যাবে, কেউ টিএমসিকে এখানে বাঁচাতে পারবে না। আমার ধারণা টিএমসিও সেটা বুঝছে, এবং আজকের পর থেকে সত্যিই এবার মনে হচ্ছে ঘুমটা আরও কমিয়ে দেবেন, চিন্তাটা একটু বেশি করবেন, কি করে বাঁচবো এরপরে। দর্শক বলবেন যে রেজাল্ট সামনে আসছে বিহার থেকে, কি বলবেন আপনারা, এরপর কি হতে পারে বাংলার? অবশ্যই বলবেন দর্শক, এবং যদি আপনাদের কোনো সাজেশন থাকে সেসব সম্পর্কে বলবেন, যা বলার বলবেন, এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে।